31শে ডিসেম্বর হঠাৎ করে গতকালকে রাত্রে থেকে সমন্বয়করা আমাদের উপদেষ্টার একাংশ তারা একযোগে যখন ফেসবুকে লিখছেন যে 31শে ডিসেম্বর নাও অর নেভার শব্দ ইউজ করতেছেন কমরেড। জনগণের মধ্যে চিন্তা, আবার কি চাও তোমরা ভাই? কেউ কেউ ভাবছেন যে এদিন অন্য কিছু ঘটবে, কারণ আজকে যে ঘোষণাটা তারা দিয়েছে বলা হচ্ছে যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, বাংলাদেশে ইংরেজি নাম, যাই হোক আমি বিষয়টা বুঝে নাই, তো আমরা যেটা বুঝতে পারছি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে তারা 31 ডিসেম্বরে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন তারা ঘোষণা করবেন। তো এটা কি ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্য যে আপনার 31শে ডিসেম্বর বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ঘোষণা দিবেন। আর তাদের বক্তব্য যে শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ঐতিহাসিক 9 দফার ঘোষণা দিয়েছিলেন, আর এখন অভ্যুত্থানের পর নানান কারণে এই প্রোক্লেমেশন ঘোষণার সময় সুযোগ পাইনি, আমরা আগামী 31শে ডিসেম্বর এটা ঘোষণা করতে যাচ্ছি। তো এখানে বলা হচ্ছে জুলাই আগস্টের যে বিপ্লবী ঘোষণাপত্র পাঠপত্র, এখানে অনেক কিছু তারা আলোচনা করবেন, কিন্তু কেউ কেউ বলছেন যে না ভাই এটার বাহিরে আরও কিছু আছে। কি থাকতে পারে? কেউ বলছেন যে না, নতুন রাজনৈতিক দলটা হয়তো সামনে নিয়ে আসবে, হয়তো আরও কোনো একটা চমক থাকবে, কারণ তারা তো মেটিকুলাস প্ল্যান করে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোলাপ্যান্ডে কিন্তু মানে এখন আর কেউ হালকা নিচ্ছে না। আওয়ামী লীগ সরকারের পতনের স্টাইলটা কিভাবে হয়েছে দেখছেন তো, কোটা থেকে 9 দফা, 9 দফার থেকে 5 দফা, এরপরে ঠাস করে 1 দফা, তারপরে বলছে আজকে নয়তো কখনোই না, ঠাস করে কিন্তু পুরো ঘটনা ওলই ফেলছে। সো ইট ওয়াজ এ ম্যাটিকুলাস প্ল্যান। ডক্টর ইউনূস বলছিলেন মাস্টার মাইন্ড আছে এই ঘটনায়। তো এখন 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে যে ঘোষণা তারা দিয়েছে, যেই বক্তব্যটা তারা দিয়েছে যে ওই দিন তারা কি কি করতে যাচ্ছে, আমার আগের ভিডিওতে দেখে নেবেন। তবে এই ভিডিওটার প্রেক্ষাপটটা হচ্ছে যখন এই কমেন্টগুলো আসছে, আমরা সেই কমেন্টগুলোর মধ্যে খেয়াল করছি যে 31শে ডিসেম্বর ছাত্ররা বর্তমান সংবিধান বাতিল করে বিপ্লবী সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে হয় ইনসাফ নয় ইন্তেকাল। মানে এরকম কিন্তু অনেক বক্তব্য কমেন্টের মধ্যে আসা শুরু হয়েছে যে আপনার এই সংবিধান বাতিল করে তারা বিপ্লবী সরকার গঠনেরও একটা চূড়ান্ত হুঁশিয়ারি দিতে পারে, কারণ নির্বাচন ইস্যুতে বিএনপির যে শক্ত অবস্থান তাদের মধ্যে এবং বিএনপির মধ্যে যে পাল্টাপাল্টি অবস্থান, টকশোতে যে ধারাবাহিক বক্তব্য, মানে এই বিষয়গুলো এখানে সামনে আসছে। বলা হচ্ছে যে আপনার এই ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলো আপনার যদি সমর্থন দেয় তাহলে এর ফলাফল কি হতে পারে। অনেকে বলছেন যে এই ঘোষণাপত্রে আসলে কি কি থাকতে পারে এটা এখনও কনফার্ম হওয়া যায়নি তাদের বক্তব্যের কারণে। তো এরপরে আপনারা বলছেন যে বিপ্লবের রক্তের সাথে বেইমানি না করে বিপ্লবের দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক। এখানে বেশিরভাগ আলোচনা পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও বার্তা, তারপর হচ্ছে ছাত্রদের আচমকা এই ধরনের বক্তব্য। তো এখানে ঘোষণাপত্র পাঠ করা হবে এতটুকু আমরা বুঝতে পারছি। বা সেইখানে কি ওই দিন আরও অন্য কোনো অবস্থান তৈরি হইতে পারে যে বিপ্লবী সরকার আমরা চাই, হইতে পারে, এটা কিন্তু হালকা নিচ্ছে না কেউ। অথবা আগামী এত বছর নির্বাচন হবে না, জনগণ তাদের সাথে আছে, প্রত্যেক সময় রাজনৈতিক দলগুলো এগুলোই বলে। তো সব মিলিয়ে ধোঁয়াশাটা কিন্তু কাটছে না। জুলাই আগস্টের ঘোষণাপত্রের বাহিরে আর কি? কেউ কেউ বলছেন যে ভাই এই ঘোষণা দিয়ে কি লাভ হবে, আর এটা নিয়ে কেন কমরেডস এবং নানান ধরনের কি বলা হয় যে আসলে এই আয়োজনটা করা হচ্ছে বা এইভাবে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। কেউ বলছেন যে রেভলিউশনারি গার্ড রেজিমেন্ট গঠন না করলে প্রোক্লেমেশন মিনিংলেস হবে। আর জুলাই আগস্টের বিপ্লব যে ব্যাহত হয়ে গেছে, সমন্বয়করা একটা ডাক দিলে মানুষ কি আসবে কিনা সেইটারও আরেকবার ঝালাই করার চেষ্টা হয়তো করা হচ্ছে। কেউ বলছেন যে ভাই প্রোক্লেমেশন ঘোষণা করা হয় বিপ্লবের আগে, বিপ্লবের পরে প্রোক্লেমেশন দেয় প্রতারকরা। তো কেউ বলছেন নতুন দুটি সরকারি দল হবে, একটি সরকারি অন্যটা বিরোধী, এরকম নানান বক্তব্য আপনার আসছে। আসলে কি ঘটতে যাচ্ছে ধোঁয়াশা কাটছে না, আমরা হয়তো তখনই বুঝতে পারবো যে কি ঘোষণাপত্র তারা পাঠ করে। ইন্টারপোল সংক্ষেপে, আর পুরো অর্থটা হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ, আন্তর্জাতিক পুলিশ। আন্তর্জাতিক পুলিশের যে কাজটা সেটা হচ্ছে যখন কোনো দেশের অপরাধী অন্য দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়, তো সেই দেশের মাধ্যমে যেই দেশের অপরাধী তারা চাইলে তাকে ধরে এনে তাদের দেশে নিয়ে আসতে পারে। তবে রাজনৈতিক বন্দীদের বেলায় এটা আবার এত সোজা না।
তো কেন ইন্টারপোলের ইস্যুটা খুব আলোচিত? আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে আমাদের সরকারের কিছু দায়িত্বশীল কর্মচারী কর্মকর্তা ব্যক্তিরা আন্তর্জাতিক বিচারিক আদালতের যে ট্রাইব্যুনালের যে বিভিন্ন ব্যক্তিরা আছেন বা পুলিশের পক্ষ থেকেও কিন্তু একটা কথা বলা হয়েছিল যে ইন্টারপোলের কাছে শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য একটা চিঠি পাঠানো হয়েছে অফিসিয়ালি। এখন ইন্টারপোলের কাছে নাকি ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিতে বা রেড লিস্টে শেখ হাসিনার নাম চলে আসছে, এরকম কিন্তু নিউজ আমাদের গণমাধ্যমে আসছে, আরও বেশ কিছু জায়গা থেকে বক্তব্য এসেছে। কিন্তু ফাইনালি ঘটনাটা কতটুকু সত্য আসুন দেখি। ইন্টারপোলের তালিকাতে বাংলাদেশের 63 জনের নাম উঠে এসেছে। আর এই তালিকা সামনে আসার পর সেই 63 জনের নাম দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে, বলছে যে ভাই ঘটনাটা কেমনি কি হইল। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল বিশ্বের 6,658 জনের নামের লাল তালিকা প্রকাশ করেছে সারা পৃথিবী জুড়ে। এই তালিকার মধ্যে 63 জন বাংলাদেশিদের নাম রয়েছে, তবে এই তালিকায় নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। যদিও সম্প্রতি আমাদের গণমাধ্যম এবং বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের বরাতে আমরা শুনছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশ জারি করা হয়েছে। আমাদের মানে ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর আছেন তিনার এই বক্তব্যটা ছিলেন, আধা ঘন্টা পরে সেই বক্তব্য তিনি প্রত্যাহারও করেছিলেন। তার মানে এই অন্তর্বর্তী সরকার গেল 4 মাসে শেখ হাসিনাকে ধরবে অথবা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে। ভারতের কাছে যে কূটনৈতিক চিঠিটা পাঠাইছে, ভারত বলতেছে যে আপনি কোনো দেশে গেলেন খেলা দেখতে, তো সেই দেশের গ্যালারিতে আপনি কোনো রকম অব্যবস্থা পাইলেন, একটা চিঠি লেখা জানাইলেন, এইটা যেমন ঠিক ততটুকুর বাইরে আর কিছু না। তার মানে বোঝা গেছে তো শেখ হাসিনাকে ভারতে থেকে বাংলাদেশে ফিরত আনবে বা গ্রেপ্তার করবে, ফাঁসিতে ঝুলাবে, এই যে কথাগুলা, এগুলার পিছনে বাস্তবিক পক্ষে তাদের সক্ষমতার কতটুকু এটা কিন্তু টের পাওয়া গেছে। আন্তর্জাতিকভাবে এগুলারে কতটুকু পাত্তা দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে পাত্তাই দিচ্ছে না, এটাই মনে হচ্ছে। আপনার আন্তর্জাতিক পুলিশি সংস্থাটির ওয়েবসাইট থেকে গতকালকে একটা তথ্য প্রকাশিত হয়েছে, জানা গেছে এই 63 জন বাংলাদেশিকে বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের খুঁজছে। যৌন নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে আপনার এখানে জাহিদুল ইসলাম, অস্ত্র মামলায় ফজলুল আমিন জাবেদকে খুঁজছে যুক্তরাষ্ট্র, খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে খুঁজছে ইউরোপের দেশ বেলজিয়াম, আফ্রিকার দেশ ইস্তাওয়ানি খুনের অভিযোগে খুঁজছে ঢাকার মোহাম্মদ মিলন এবং লিটন ব্যাপারীকে, নোয়াখালীর মিজানকে খুঁজছে দক্ষিণ আফ্রিকা, আপনার সিঙ্গাপুর খুঁজছে রাজু ঢালিকে। মানে বিদেশি গিয়া যারা আকাম কুকাম করে ভাইগা টাইগা রয়েছে এদের অনেককেই খোঁজা হচ্ছে। তো আমরা এদিকে এখানে যাদের নাম দেখছি এদের মধ্যে একজনও আমি যতটুকু বুঝতে পারতেছি যে পলিটিক্যাল মামলায় বা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এমপি, হ্যাঁ, আমি এই 63 জন যারা ইন্টারপোলের সহযোগিতা নিয়ে যাদেরকে খোঁজা হচ্ছে একজনও নাই। অনেকে বলছিল যে আওয়ামী লীগের এমপিদেরকে মন্ত্রীদেরকে ধরে আনা হবে, এই অন্তর্বর্তী সরকার এই কাজটা করবে, শেখ হাসিনার বিচার করবে, বিচারের আগে ইলেকশন হবে না। তো বিচার তো দূরের কথা, বও তো এখনো করতে পারে নাই, 4 মাস হয়ে গেল। এগুলা বলা আসলে সোজা, প্র্যাকটিক্যালি করা অনেকটা কঠিন। আর ভারতের সাথে যেই সম্পর্ক, বিশেষ করে উপদেষ্টা মাহফুজের ওই স্ট্যাটাসের পরে আপনার মনে হয় যে ভারত শেখ হাসিনারে ফেরত দিবে বা শেখ হাসিনার বিরুদ্ধে এই যে চিঠিটা পাঠিয়েছে ভারতের তো পাত্তাই দেয় না। প্র্যাকটিক্যাল হচ্ছে এটা, কারণ কূটনৈতিক সম্পর্ক তলানিতে এই সরকারকে ভারত মনে করে একটা পাকিস্তান ঘেঁষা সরকার। দেখেন না একের পর এক নিউজ করে যে পাকিস্তানি সেনারা বাংলাদেশে আসবে, ট্রেনিং করবে, যদিও শব্দগুলো গুজব শব্দটা আমরা সবাই জানি। ভারতের একদম মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই সরকারকে ভাবে পাকিস্তান ঘেঁষা, কারণ পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুই যেটা 53 বছর ঘটে নাই সেগুলো ঘটছে। ভারত মনে করতেছে এটা পাকিস্তানি সরকারের সাপোর্টিংয়ে কাজ করবে, শত্রু হিসেবে দেখছে। সো এরকম একটা সম্পর্কের মধ্যে ভারতের কাছ থেকে আপনি সহযোগিতা নিয়ে কোনো অপরাধীকে, বাংলাদেশ থেকে পলাতক যে সকল অপরাধীরা আছেন, বিশেষ করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা নেতাকর্মী, তাদেরকে ফেরত আনবেন, এটা আসলে এত সোজা না। বলা অনেক কিছু যায়, মানুষ খুশি হয়, এক শ্রেণী খুশি হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকার, শেখ হাসিনা তো দূরের কথা, আমার মনে হয় না যে ওবায়দুল কাদেরকে বা আওয়ামী লীগের একজন মিনিমাম লেভেলের এমপিকে বা পদে থাকা বড় কোনো কর্মকর্তা ব্যক্তিকে ফিরিয়ে আনতে সক্ষম, কারণ কূটনৈতিক সম্পর্কটা পড়ে গেছে। ইভেন এটা ডেভেলপ করবে কিনা সেটাও সন্দেহ আছে। আর ভারতের তো মনোভাবই নাই, তো যা বলছে আইওয়াস ছাড়ার কিছুই মনে হচ্ছে না। আর হইলে তো আমরা সময় হলে দেখবই।